এই ঘরটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জমির টাকাতেই দাঁড়িয়ে আছে। বর্তমানে উনি এখন নেই আমাদের মাঝখানে, উনি তো মারা গেছেন আজকে কয়েক বছর হয়ে গেল। এখন থেকেই কিন্তু আমরা উনার সাপোর্টটা পাচ্ছি। তো সেই এক প্রকার বলতে পারো মাথায় বাজ পড়ার মতন অবস্থা। সকাল সকাল ছেলে মেয়েগুলো চলে যাচ্ছে, মনটা খুব খারাপ করছে। কখনো তো আসে না। আর সত্যি কথা বলতে কি জানো তো, অনেক ছোটোর থেকে ওদেরকে দেখেছি, তো একদম বলতে পারো জন্মের পর থেকে দেখেছি ওদেরকে না। দু একদিনের জন্য কাছে পেলে পরে তারপরে যদি ওরা চলে যায় খুব মন খারাপ করে, কিন্তু কিছু করার নেই, ওদেরকেও বাড়ি যেতেই হবে। তো সকালবেলা এখন ওদেরকে আমি ছাতুর শরবত, আর মেয়েটা যেহেতু কিছু খাবে না তো ওই জন্য ওকে বিস্কুট দিলাম। রাতে কি বৃষ্টি হয়েছে না শিশির পড়েছে? নাহলে গাড়িটা এতটা ভিজলো কি করে? হ্যাঁ হতে পারে, কারণ নিজে জায়গায় জায়গায় জল জমে গেছে। দেখো সন্ধ্যেবেলা কিন্তু জল ছিল না, কিন্তু কর্কেটের ঘরে আমরাও বুঝতে পারিনি। আসলে ফ্যানটা তো খুব হাই স্পিডে চলে, দিশা বলতে পারবে। 2-2:30 পর্যন্ত মশার কামড় খেয়েছে। তো হচ্ছিল কর্কেট আওয়াজ হচ্ছিল। হ্যাঁ তুমি হেলমেটটা পরে নাও, এরপরে তো হাইওয়েতে উঠবে। ঠিক আছে, সাবধানে যেও, গিয়ে ফোন করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো তোমাদেরকে যেমনটা বললাম যে স্কুলে যেতে হবে, তো এই যে শুভ রেডি হয়ে গেছে, পুচকুসোনাও ড্রেস পরে নিয়েছে, ও খালি ক্রিম লাগালেই হয়ে যাবে। আর আমি স্কুলে যখন যাই বেশিরভাগ টাইমটাই শাড়ি পরে যাই, তো আজকেও শাড়ি পরেছি আর সকাল সকাল মাথা ঘষেছি। তার কারণটা তোমরা আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা জানো। তো যাই হোক, কালকে ঘষার টাইম পাইনি তাই আজকে ঘষেছি। আর ওরা দুই ভাই বোন তো বেরিয়ে গেছে, এতক্ষণে পৌঁছেও যাওয়ার কথা। 1 ঘন্টা হয়ে গেছে দাদা দিদি গেছে, কারণ মোটামুটি হাইওয়ে দিয়ে গেলেও হ্যাঁ সময় হয়ে গেছে, কিন্তু এখনো পৌঁছায়নি। পৌঁছালে ফোন করে বলবে বলেছে, বললাম ফোন করে জানিও। আর আমরা 3 জন এদিক থেকে বেরোচ্ছি, মা আর বোনের মেয়ে ওদিক থেকে বেরোবে। তো শুভকে বললাম যে টিকিটটা করে নে, কারণ আমরা গাড়ি নিয়ে যাব, গ্যারেজে পার্ক করবো, ওরা হয়তো ওদিক থেকে টোটো নিয়ে আসবে। যদি একটা মানুষও দেরি হয়, এদিক থেকে দেরি হলেও আমাদের ট্রেন পাবো না, ওদিক থেকে মা দেরি করলেও ট্রেন পাবো না। তো ওই জন্য আমি বললাম টিকিটটা কেটে নে, তারপরে আমরা একসাথে সবাই মিলে চলে যাবো। ফোনে টিকিটটা থাকবে, রিটার্ন সমেত করে নিচ্ছে শুভ এখন। শুভ ছাতুর শরবত খেয়েছে ওর দাদার সাথে, আর ওর দিদি তো 2টো বিস্কুট খেয়ে গেছে। কুচকুসোনাকেও 2টো বিস্কুট দেবো, আর আমি আমার ছাতুর শরবত গুলিয়ে রেখেছি, ছাতুর শরবত খাবো। তো দেখি এখন কটার সময় বাড়ি আসি, কারণ মিটিং আর খাতা দেখানো দুটো একসাথে যেহেতু হবে, একটু সময় তো লাগবেই। তো চলো বেরোনো যাক, তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করি। তো ভালো লাগলে পরে লাইক কমেন্ট করো, আর পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এগুলো কি গাছ আর কি ফুল তোমরা কি কেউ কমেন্ট করে বলতে পারবে? তাহলে জানিও। এগুলো কিন্তু দেখো পুরো পুকুর ভর্তি, দেখে এত ভালো লাগছিল। আর বাড়ি যদি কাছে হতো না তাহলে তুলে নিয়ে যেতাম। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা এখন স্কুল থেকে ফিরে বাড়ির দিকে যাচ্ছি, তো স্টেশনের দিকে এসেছি। তো যাওয়ার সময় এতটাই সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল যে আমরা কিন্তু কোনো ভিডিও করিনি। আর এখানে দেখো আমার বোনের মেয়ে আছে, শুভ আছে, আর একটা শুভর বন্ধু আছে, আর পুচকুসোনা আমার সাথে। তো আমাদের ট্রেনের টাইমে আরও একটা ট্রেন যাচ্ছিল, মানে আমরা যদি আর 5 মিনিট আগে আসতাম আমরা ওই ট্রেনটা পেয়ে যেতাম। তো 11:15 ট্রেনটা ওই 11টার সময় আসলো, আর আমাদের ট্রেনটার টাইম হচ্ছে 11:20-25 করে। তো আমি ভাবলাম যখন টাইম আছে আর সবারই খিদে পেয়েছে, সবাই ওই সকালে চা বিস্কুট এরকমই খেয়ে এসেছে। কারণ ছেলে মেয়ের যখন রেজাল্ট বেরোয়, খাতা বেরোয়, তখন মানে সেগুলো নিয়ে মা বাবার যে এত টেনশন থাকে, তখন আর মানে খাবার গলা দিয়ে নামে না, সে যত ভালোই স্টুডেন্ট হোক না কেন। তো যাই হোক, সবাইকে বললাম যে একটু দাঁড়াও, আগে মানে আখের রস খাই। আখের রসটা দেখলে না আমাদের সবার ইচ্ছা করে যে অন্তত 1 গ্লাস খাই। আর আখের রসটা খুব ভালোও ছিল জানো তো, বাইরের ওয়েদারটাও মেঘলা মেঘলা। তো আমাদের আজকে কিন্তু কোনো অসুবিধা হয়নি বাইরে বেরোবার পরে। আর এই দেখো 11:15 ট্রেনটা, তারপরে এখন 11:10 যাচ্ছে, আর এরপরেই আমাদের ট্রেনটা ঢুকবে। তো এইটা হচ্ছে শুভর বন্ধুর মা,
ওরা কাটোয়াতে থাকে। আর ওনার সাথে আমার সত্যি একটা খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আমরা এর আগের বার এসেই মানে সামনাসামনি আমাদের কথা হয়েছে, তারপর আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম, তো সেই জন্য আমাদের মধ্যে একটা বন্ডিং হয়ে গেছে। মাঝে মাঝে আমরা ফোনেও কথা বলি। তো গল্প করতে করতে সবাই মিলে চলে আসলাম, সবার একটু ভালোও লাগলো, অনেক দিন পর একটু বেরিয়েছি। আর ছেলে মেয়ের রেজাল্ট আমাদের মোটামুটি কিন্তু খুব ভালো হয়েছে। মানে শুভর কথাটা বাদ দিচ্ছি, শুভর তো অলরেডি প্রত্যেক বছর ভালোই হয়, ওকে নিয়ে আমার অতটা চিন্তা থাকে না। আর পুচকু সোনার হয়েছে আগের থেকে অনেকটা ভালো করেছে, মানে ওর মধ্যে যে একটা মানে ইমপ্রুভ হয়েছে সেটা মানে দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, তোমাদেরকে নাম্বারগুলো তো আমি দেখাতে পাচ্ছি না কারণ খাতা দেখেছি, রেজাল্ট তো নয়। আর তারপরে আসার পরেই দেখো খাবারগুলো কিন্তু সব গরম করে নিয়েছি। ডাল, ভাতটা বাইরেই ছিল, ওই জন্য ভাতটা গরম করতে হয়নি। চিকেন আর তার সাথে লেবু আছে, লেবু দিয়ে ডাল দিয়ে খাবো। 1 পিস পটল আছে, 1-2 পিস। আর ভাত কি বলো তো, কালকে ভেবেছিলাম কি যদি কম হয় তাহলে 2 হাঁড়ি বসিয়ে দিই। তো ছোটো হাঁড়িটাতেও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা বেরোতে হবে, বুঝতেই পারছো রান্না করার টাইম পাবো না। আর বলেছিল স্কুলে মিটিংও হবে, কিন্তু মিটিংটা হয়নি। যাই হোক, মানে নোটিশে কিছু একটা ভুল হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 8:10। আমি আর শুভ যাচ্ছি বাজারে, কুচকুসোনা বাড়িতেই থাকবে, ও টিভি দেখছে। আর যেহেতু 3 জন মিলে গেলে পরে একটা গাড়িতে আসা যাবে না, কিছু জিনিস কেনাকাটি করব, তো সেগুলো তোমাদেরকে এসে দেখাবো। আর ওকে রেখে যাচ্ছি, তো বাইরে দিয়ে তালা দিয়ে যাবো, ও বাইরে তো আর বেরোবে না। আর গেট খোলা থাকলে যদি বাই চান্স কেউ ডাকে তখন আবার সমস্যা, তো তালা দেওয়া থাকলে কেউ ডাকবেও না, তো ওর কোনো সমস্যা নেই, ও এখন বাড়িতে থাকবে। এই দেখো বাটিতে করে জল, চিনি, মুড়ি মিক্স করে দেখো খাওয়া হচ্ছে। এই দেখো, বুঝেছো? প্রথমে আমি পাস্তা খেয়ে নিয়েছি, আবার খিদে পেয়েছে। প্রথমে বললো আমার খিদে পেয়েছে, ওকে পাস্তা সেদ্ধ করে দিলাম, ও শেজওয়ান চাটনি দিয়ে খেলো। আর শুভকে চানাচুর মুড়ি দিলাম, শুভ চানাচুর মুড়ি খেলো। ওটা খাওয়ার পরে গিয়ে বলছে যে আমার আবার খিদে পেয়েছে। তা আমি বললাম আর পাস্তা খেতে হবে না, খেলে জল চিনি দিয়ে মুড়ি খা, কারণ ওরকম সেদ্ধ পাস্তা খেলে পরে পেট ভরবে না। দিয়ে তারপরে যে চানাচুর, জল, মানে মুড়ি, চিনি আর জল নিজেই নিয়েছে নিজের মতন করে। আর শুভকে বলেছিলাম যে তুই যদি বাজারে যাস তাহলে একটু তাড়াতাড়ি বলবি, তো ও কিছু কাজ করছিল ওর ফোনে। তো সেখান থেকে আবার মানে ভাবলাম প্রথমে যে হয়তো যাওয়া হবে না, অনেকটা রাত হয়ে যাচ্ছে, 7টার উপরে বেজে গেছিল, কিছু বলছিল না। তারপরে এই কিছুক্ষণ আগে বলছে যে না যাবে, তাই আমি বললাম চল তাহলে গিয়ে ঘুরে আসি। তো আমরা দুজনা যাই, গিয়ে জিনিসগুলো কেনাকাটি করে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো। ও থাক, বাইরে দিয়ে তালা দেবো। আর শুভ গেছে গাড়ি বার করতে, গাড়িটা বার করলেই আমরা বেরিয়ে যাব। তো চলো বাকি ব্লগটা আমি আবার এসে শেয়ার করবো। আজকে তো সকাল থেকে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারিনি, তোমরা তো দেখে বুঝতেই পারছো তার রিজনটা। তো আসার পরে তারপর তোমাদের সাথে কথা বলবো, জিনিসগুলো দেখাবো, আরো অনেক কিছু শেয়ার করা বাকি আছে, সেগুলো শেয়ার করব। তো দেখা হচ্ছে পরে, আগে আমরা মার্কেট থেকে ঘুরে আসি। তো এখন বাজে 8:53, শুভ আর আমি এক্ষুনি বাড়ি আসলাম। আর এই দেখো বড় একটা ড্রাম নিয়েছি, এটা কিন্তু 100 লিটারের ড্রাম। দোকান থেকে বললো যে এটা 100 লিটারের ড্রাম। আর 200 লিটারের একটা ড্রাম হয়, যেগুলো দেখবে অনেক বড় মিস্ত্রিরা কাজ করে, তো সেই ড্রামগুলোর জন্য বলেছি। পরে চেষ্টা করব ওই ড্রাম একটা নেওয়ার। আর এখানে আর কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ফুল ঝাড়ু, ওই যেটা দিয়ে টিভি, ফ্রিজ এগুলো না পরিষ্কার করা যাবে, কাপড় লাগবে না, বারবার কাপড় দিয়ে পরিষ্কার করার দরকার পড়বে না। তারপরে আয়না, জানালা এগুলো পরিষ্কার করা যাবে। খুব সুন্দর ফুল ঝাড়ুটা, একদম সফট। সেই বাচ্চারা এক একটা সোয়েটার পরে না, সফট সুতো দিয়ে তৈরি, তো ঠিক সেরকম। এই একটা নিলাম। আর তারপরে নিয়েছি জলের বোতল আর আসন। আর এই ড্রামটার ভেতরটা দেখো কি সুন্দর, একদম সাদা পরিষ্কার। তো এটা কালকে সকালে ভরবো, এখন এরকমই থাকবে। আর এখানে আসন নিয়েছি 4টে, একই ডিজাইনের। এখন যেহেতু ঠান্ডা পড়ছে, তো কিছু তো পেতে একটা বসতে হবে। ডেলি মাদুরে পেতে বসলে পরে ডেলি মাদুর ধুতে হয়, মাদুর আর ভালো থাকবে না, ওই জন্য এই দেখো প্রজাপতির স্টাইলে 4টে আসন নিয়েছি। 1, 2, 3, 4টে। আমরা 3 জন তো আছি, আবার কেউ কখনো যদি আসে একসাথে 4টে পেতে খেতে বসা যাবে, ওই জন্য। তো কেমন হয়েছে জিনিসগুলো একটু বলো তোমরা কমেন্ট করে। আর এই যে শুভ বললো যে অন্যবার তো আমরা লাল, সাদা, কালো এই বোতলগুলোই নিয়েছি, তো এখন আমরা ব্লু কালারের নেব। তো এটা ডিজাইনটাও আলাদা আর এটার কালারটাও আলাদা। তো এর আগে যে লাল বোতল নিয়েছিলাম সেটার ডিজাইন আর এই নীলটার ডিজাইন একরকম। তো দেখো কিছু বোতল আছে যেগুলোতে আমাদের জল খাওয়া উচিত না, তবু আমরা খাই। যেরকম হচ্ছে দেখো এই যে ফ্রুটির বোতল, তারপরে স্প্রাইটের বোতল, যেগুলোতে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, ওই যে বড় নীল সবুজটা, এগুলোতে আমাদের একদমই জল খাওয়া উচিত না, কিন্তু তাও আমরা খাই, যার কারণে আমাদের শরীরে অনেক সময় অনেক ক্ষতিও হয়। তো ওই জন্য ওই বোতলগুলো সব বাদ দিয়ে দেবো, প্লাস্টিকওয়ালাকে দিয়ে দেবো, ওই বোতলগুলো বাদ দিয়ে দেবো। আর এই বোতলগুলো কাল থেকে আমরা ইউজ করব, এগুলো ইউজ করব। তারপরে আমাদের
6টা সাদা বোতল আছে। তারপরে এই দেখো এই বোতলের এই যে বোতল এগুলো আছে, এগুলো ইউজ করব, কিন্তু ওই যে বোতলগুলো ওগুলো আর ইউজ করব না। নয়তো আমি দুধওয়ালা দাদাকে দিয়ে দেবো, আর নয়তো আমি ভাঙ্গারওয়ালাকে দিয়ে দেবো। আর তোমাদেরকে দেখানো বাকি আছে, কালকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভাসুরের ছেলে মেয়ে আসলো, যখন কি কি আনলো। তো আমার ভাসুর তো সবসময় কিছু না কিছু চাষ করে, যেহেতু উনি চাষি বলতে গেলে। তো এখানে দেখো 2টো পেঁপে দিয়েছে, এটা সম্ভবত আমার শ্বশুরবাড়ির গাছের পেঁপে, এই পেঁপেগুলো মাঠে চাষ করেনি। আর বাকি এর মধ্যে সব সবজি আছে, যেখান থেকে কয়েকটা পটল কালকে রাতে ভাজা করা হয়েছে 4-5টা মতন। তো এখানে দেখো 5টা ফুলকপি দিয়েছে। তো এগুলো এখন আমার মেজো ভাসুর চাষ করছে। আমার মেজো ভাসুরই বাড়িতে থাকে, বাকি আর কেউ তো বাড়িতে থাকে না, সবাই বাইরেই থাকে। যেরকম আমার বড় ভাসুর 2-3 বছর আগে উনি মারা গেছেন, তার আগে বোম্বেই ছিল, বোম্বে কাজ করেছে, আবার তার সাথে চাষও করেছে। তো এইখানে দেখো ফুলকপিগুলো কত সুন্দর, একদম থোকা থোকা। আর আগের দিন একটা ফুলকপি এনেছিলাম 35 টাকা, আর এই ফুলকপিগুলো দেখো একদম ফ্রি। মানে যদি ওখানে থাকতাম কখনো সবজির অভাব হতো না, কারণ ওখানে তো সব সময় কিছু না কিছু চাষ হচ্ছে। আর এইগুলো হচ্ছে আমার শ্বশুর বাবা লাগানোর গাছের লেবু। তো বাড়িতে এত লেবু হয় যে কোনোদিনও ওদেরকে লেবু কিনে খেতে হয় না, আর আমাকেও এখন অনেক দিন কিন্তু লেবু কিনে খেতে হবে না। আর এই যে দেখছো ছোট ছোট লেবু, এর ভেতরে এত রস তোমরা বিশ্বাস করবে না, মানে এক টুকরো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এইখানে রয়েছে একটা চাল কুমড়ো, এই চাল কুমড়োটা সম্ভবত গাছে হয়েছে, চাষ করেনি, এটা গাছে হয়েছে। আর এগুলোকে বলে কুন্দ্রি। তো এই যে কুন্দ্রি নিয়ে এসছে, তো আমি এই কুন্দ্রি কোনোদিনও খাইনি, মুম্বাই থাকতে দেখতাম ওখানকার লোক খুব ভালো খায়, তরকারি ভাজা। তো আমার ভাসুরের মেয়েটা বলছিল যে কাকিমা তুমি এগুলো ভাজা করবে, যেমন আলু ভাজা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, সেরকম করে ভাজা করবে, ভালো লাগবে। তো করে দেখবো, অনেকগুলো দিয়ে গেছে, তো এগুলো তো খেতেই হবে, খেয়ে টেস্ট করবো। আর এই যে পটল, জমির পটল, দেখেছো কত সুন্দর দেশি পটল এগুলো। তো 2 রকমের হয় পটল, দেখো এটা পেকে গেছে, তো এটা যেহেতু পেকে গেছে এটা রেখে দেবো, বীজটা পেকে যাবে, শুকিয়ে যাবে, রোদে শুকিয়ে তারপরে পটল গাছ লাগাবো, মানে বীজ লাগাবো, গাছ হবে। এটা পাকাই বেরিয়েছে, কালকে খেয়াল করিনি। তো এগুলোকে সব ফ্রিজে রাখবো, এখনো কিছু ফ্রিজে রাখিনি, তোমাদেরকে দেখানোও হয়নি। এই এখন সব গোছগাছ করে ফ্রিজের মধ্যে ভরে দেবো। আর হ্যাঁ, আমার বাড়িতে যখনই সবজি আসে আমি কিন্তু বাবার বাড়িতে দিই, ঠিক আছে? সেইভাবেই কিন্তু ওরা পাঠায়, জানে যে আমার বাবার বাড়িতেও আমাকে দিতে হবে, আর বলেও দেয় যে তোমার মাকেও কিন্তু দেবে। তো এখান থেকে পটল, তারপরে ফুলকপি, কুন্দ্রি, এগুলো তো দেবই, তার সাথে এই যে চাল কুমড়োটা দেখছো, এটাও কিন্তু অর্ধেক মাকে দেবো, অর্ধেক আমি রাখবো, কারণ মা খুব সুন্দর চাল কুমড়ো করে, ওরা ওদের মতন করে ডালে ঠালে দিয়ে খাবে, আর আমি তো চাল কুমড়ো ডালেই দিয়ে খাবো, কারণ আমার চাল কুমড়ো ডালে খুব ভালো লাগে, ধনেপাতা দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল। আর পেঁপেটা দেবো না, মাকে বলেছি যে পেঁপে তোমাকে দেবো না, কারণ 2টো পেঁপে দিয়েছে, ওই 2টো শুভরই লাগবে, শুভকে সেদ্ধ করে খাওয়াবো, তারপরে একদিন তরকারি করে খাবো, কারণ পেঁপেটা আমাকে কিনে কিনে খেতে হয় তো কদিন পর পর, তাই ওই 2টো পেঁপের মধ্যে থেকে আর পেঁপে দেবো না, পেঁপেটা থাকবে। তো শুভ আবার এসে গাড়িটা চার্জে বসালো, গাড়িতে চার্জে বসানো হয়নি কিন্তু চালানো হয়েছে। আর আমার ভাসুরের ছেলে তো কালকে বাইক নিয়ে এসেছিল, তো দেখলাম যে বাইকটা ধরো স্কুটির থেকে অনেকটাই বড় আর অনেকটাই ভারী। তো আমি বললাম যে তুমি এক কাজ করো, তোমার যদি বাইরে যাওয়ার হয় তুমি স্কুটি নিয়ে যাও, বাইক নিয়ে যেও না, কারণ স্কুটিটা হালকাও আছে, আর তুমি একটু চালাও, দেখো ইলেকট্রিক স্কুটি চালাতে কেমন লাগে। তো বললো ঠিক আছে কাকিমা তাহলে চালাবো। তো ও কালকে অনেকটাই গাড়ি চালিয়েছে, মানে অনেকক্ষণই গাড়ি চালিয়েছে, কারণ ও এখানে দাইহাটে পড়তে আসতো তো 2 বছর আগে। তো দাইহাটে ওর জায়গায় জায়গায় বন্ধু আছে, টিউশন পড়তে আসতো, অনেক বন্ধু আছে। তো মনে হচ্ছে কালকে বেশ কিছু বন্ধুদের সাথে দেখা করেছে। তো সেই জন্য ওই শুভ যখন টিউশন পড়তে গেল তার কিছুক্ষণ পর বেরিয়েছিল, তারপরে ওই রাত্রিবেলা 10টার সময় এসেছিল। তো সেই জন্য আমি শুভকে বললাম যাই হোক, চার্জ যখন শেষের মুখে আর ফেলে রাখিস না, চার্জে বসিয়ে দে, ওটাই ভালো হবে। যতক্ষণ চার্জ হয় হোক, এখন তো আমাদের আর গাড়ির দরকার নেই, সারা রাত এখন চার্জ নেবে, মোটামুটি 8 ঘন্টার ওপরেই চার্জ নেবে, একদম চার্জ একদম শেষ করেই বসানো হয়েছে। তো কালকে জামা কাপড়গুলো কিছু আর ওই ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখিনি, সেইগুলো ভাঁজ করব। আর আমাদের না এই যে টেবিলটা দেখছো, আমরা কিন্তু এই ঘরে থাকি না সারাদিনে, 1 ঘন্টাও থাকি না, কিন্তু এই টেবিলটা জানি না কেন যে এত নোংরা হয়, যা কিছু হচ্ছে এখানে টেবিলে রাখা হচ্ছে, নিজেরই কেমন একটা লাগে যে এই ঘরে থাকি না, কিন্তু টেবিলটাকে পুরোপুরি নোংরা করে রাখা হয়। তো দেখবে বাড়ির যে কোনো একটা কর্নার, ঘরের মধ্যে যে কোনো একটা জায়গা প্রত্যেকের কিন্তু নোংরা হয়। হয়তো অনেকে আছে প্রত্যেকদিন পরিষ্কার করে ফেলে সেই জায়গাটা, কিংবা হয়তো অনেকে আবার সপ্তাহে 1 দিন করে, 2-3 দিন পর 1 দিন করে। তো আমার তো এই ঘরে তেমন একটা দরকার পড়ে না এই টেবিলটার, তো ওই জন্য এটাকে পরিষ্কার করা হয় না। তো আজকে পরিষ্কার করব। আর তারপরে রাত্রিবেলা আজকে হবে রুটি। তোমাদেরকে বললাম না অনেকটা চিকেন ছিল, আর বাবা মারও আজকে শনিবার, ওদেরকে পাঠালে ওরাও খাবে না, তো ওই জন্য
দুবারই আমাদের চিকেন খাওয়া হয়েছে, কাল রাত থেকে নিয়ে আজ রাত পর্যন্ত চিকেন খাওয়া হবে। তো দুপুরে আমরা যা খাবার খেয়েছি, এখন রাত্রিবেলা আর ভাত খাবো না, রুটি করব। আর আমি তো ভাত ছাড়া থাকতে পারবো না, তাই অল্প করে ভাত খাবো আর অল্প রুটি খাবো। আর এক্সট্রা ভাত যেটা করে রেখেছি সেটা ফ্রিজে ভরে দিয়েছি, ওটা কালকে গরম করে আমরা খেয়ে নিতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তোমাদের সঙ্গে কালকে রাত্রিবেলা আর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তারপরে কিছু কাজ ছিল, সেগুলো করলাম আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন আবার সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো শুভ 6:30টার সময় পড়তে গেল, আর আমারও কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। তো রান্না তো এত সকালে করি না, আর এত সকালে বসালেও হয়, কোনো ব্যাপার না। কিন্তু তার আগে আমি মানে সকালবেলা এখন দেখি কিছু খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করব, কারণ শুভ আবার 8:30টার সময় আসবে, তারপরে আবার 11টার সময় বেরোবে। তার মাঝখানে আমি একবার বাজার যাব শুভ আসার পরে। তো ওই জন্য সকালবেলার দিকে যাতে আমরা সবাই মিলে একটু ভারী কিছু খাবার খেতে পারি, তো সেটারই ব্যবস্থা করব। আর আমি তো এখনও কিছু খাইনি, সবে এখনই জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরের ফুলটা তুলে ঠাকুরের থালা বাসন ধুয়ে তারপর আমি এই ঘরে আসলাম। আর কালকে ওই যে আমাদের গাড়িটা চার্জে দেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখাই। তো শুভ সকালবেলা উঠে কটার সময় চার্জিং থেকে খুলেছে জানি না, কারণ আমি কালকে রাত্রি 2টো পর্যন্ত আসলাম যখন, তখনও গাড়ি চার্জ হচ্ছে। তো ওই দেখো বক্সের মধ্যে প্যাক করে রেখেছে। তো ওই বক্সটাকে আমাকে আবার গাড়ির ভেতরে ভরতে হবে, কারণ সব সময় আমরা গাড়ির ভেতরেই ব্যাগটাকে রাখি এমার্জেন্সির জন্য। আর কাল রাতে ভেবেছিলাম এই টেবিলটা পরিষ্কার করব, তো করা হয়নি। এই টেবিলটার মধ্যে দেখতেই পাচ্ছ ওপরে টেবিলটা বাদ দিয়ে 2টো থাক আছে। তো 2টো থাকের মধ্যে মানে যেই নাইটিগুলো পরছি না ছিঁড়ে গেছে, তো সেগুলোকে পাতবো আর এইগুলোকে সব কাচতে দেব। আর জিনিসপত্র যা আছে সবগুলোকে মুছে পরিষ্কার করে টেবিলটাকে গুছিয়ে নেব। আর কালকে যে নতুন বোতলগুলো এনেছিলাম, তো সেগুলো সবকটা ভরেছি। তারপরে এই দেখো ড্রামটাও ভরেছি। কিন্তু সমস্যা হচ্ছে জানো তো, ড্রামটাকে কলপাড়ের থেকে বাইরে বার করে রেখেছিলাম, কিন্তু আমাদের ওই জায়গাটা এরকম ঢাল, তো যেই ড্রামটা ভরছি কাত হয়ে যাচ্ছে, মানে ড্রামটা পড়ে যাবে। তো ওই জন্য কলতলার উপরেই রাখতে হলো। ওই দেখো একদম কর্নারটাতে রাখলাম, যেখানে আমাদের একটু থালা বাসন রাখা হতো খাওয়া দাওয়ার পরে। তো এখন ওখানে আর থালা বাসন রাখা যাবে না, ওইখানটাতেই একমাত্র জায়গা। যদি এই সাদা ড্রামের জায়গাটায় নিয়ে আসি, জায়গাটা পুরোটা লেগে যাবে, মানে কলের সাথে লেগে যাচ্ছে ড্রামটা রাখার পরে। তো এই পাশে রাখা যাবে না। আর পুরনো যত বোতল ছিল সব ওই যে বার করে রেখেছি, বোতল পরিষ্কার করার পাউডার দিয়ে পরিষ্কার করব। আর যেইগুলোতে আমরা ফ্রুটি খাই, মানে কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি এগুলো খাই, সেই বোতলগুলোকে ওই প্লাস্টিকের জিনিসের সাথে রেখে দেবো। তো ওই বোতলগুলোতে জল খাওয়াটা আমাদের জন্য ভালো নয়, তবুও কি করব, আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা সবাই দেখবে ওই বোতলগুলো ইউজ করি, কিন্তু বেশি দিনও ইউজ করতে নেই। ভেতরটা দেখবে খারাপ হয়ে যাচ্ছে, তখন ওটাকে আমাদের ইউজ না করাই ভালো। আর এই যে এখানে 3টে বোতল ভরা আছে, গেটের সামনে রাখলাম, কারণ আমি এখান থেকে এখন চা করব। সকালবেলার টিফিন কি বানাই দেখি, জলের প্রয়োজন পড়বে, তো ওই 3টে বোতল খালি করে ওগুলোকেও বাইরে বের করে দেবো। তো চলো দেখা যাক কতটা ভিডিও তোমাদের সাথে আজকে সকালের দিকে শেয়ার করতে পারি, কারণ কালকে আর আজকে সকালে 2 দিন মিলিয়ে যেহেতু ভিডিওটা দিচ্ছি, তো একটু বড় তো হবেই। আর তোমাদের সাথে বলেছিলাম কিছু কথা শেয়ার করার আছে, তো সেগুলোও করব। তো চলো আগে চাটা করে খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি এবার। তো এখন বাজে 8:30, শুভ চলে এসেছে টিউশন পড়ে। তো ওকে আর পুচকুসোনা দুজনাকেই আমি ছাতু শরবত করে দিলাম, পুচকুসোনা উঠে গেছে। আর আমি তো চা বিস্কুট খেলাম। আর এইখানে দিনের বেলা যেহেতু আমি ভিডিওটা এখন করছি, রাত্রিবেলা কোনো সমস্যা হয় না, কিন্তু বাইরে দিয়ে এখন রাস্তা দিয়ে বুঝতেই পারছো, কেউ মাছ বিক্রি করতে করতে যাবে, কেউ কথা বলতে বলতে যাবে। তো যাই হোক, তোমরা একটুখানি সেই জিনিসগুলোকে ইগনোর করে আমার কথাটা শোনো আর বোঝার চেষ্টা করো পুরো ব্যাপারটা। তোমাদেরকে আমি বেশ কিছুদিন ধরে বলছি যে আমাদের পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে, যেটা তোমরা জানার পরে প্রত্যেকেই বলতে পারো এক প্রকার জিজ্ঞাসা করেছো আমাকে যে কি হয়েছে, সেটা আমাদের সাথে শেয়ার করো। আর আমিও চেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে, কারণটা কি বলতো, যে আমাদের লাইফে শুধু ওই সকাল থেকে রাত পর্যন্ত কি খাচ্ছি কি করছি সেগুলো ছাড়াও তো কিছু কথা থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার মানে দরকার আছে বলে আমি মনে করি, যেগুলো দরকার আছে। তো তার মধ্যে এটাও একটা পার্ট। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম প্রথম থেকেই, কিন্তু একটা সঠিক সময় সেটা হচ্ছিল না। তো ভাবলাম যে এখন তোমাদের সাথে সেটা শেয়ার করি, ঠিক আছে?
আর কোনোদিনও আমি মিথ্যে কথা বলে কোনো ব্লগ করিনি। যা বলেছি সব তোমাদের সত্যি বলেছি, পরবর্তীতেও বলবো আর এখনো বলছি, ঠিক আছে? তো পার্ট বাই পার্ট তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনে আর কোনো প্রশ্নই থাকবে না। তো যাই হোক, তোমাদেরকে সবার আগে বলি যে আমাদের যারা এই হোম ট্যুর ভিডিওটা তোমরা দেখেছো তারা প্রশ্ন করেছিলে যে জায়গাটার দাম কত পড়েছে, তারপরে ঘরটা কি করে করলাম। তো সেগুলো কিন্তু আমি ওইগুলোতে শেয়ার করে দিয়েছি, ওই জন্য ওই কথাগুলো আমি এখানে আর রিপিট করবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য আমি এখন এডিট করার পরে এই ভিডিওটাকে অ্যাড করছি। তো যাই হোক, সবার আগে কথা হচ্ছে যে আমরা যখন এখানে এসে থাকা শুরু করেছি, এই যে কর্কেটের ঘরটা তোমরা দেখছো, আমি আগেও বলেছি এখনো বলছি আর পরবর্তীতেও বলবো, সারাটা জীবনই বলবো, ঘরটা থাকুক চাই না থাকুক, এই ঘরটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জমির টাকাতেই দাঁড়িয়ে আছে। আর আমাদের বাড়ির প্রথম মাথায় যে ছাদটা, সেটা কিন্তু আমার শ্বশুর বাবার জমির টাকাতেই কিন্তু হয়েছে, ঠিক আছে? উনি সত্যি কথা বলতে আমি বিয়ের পর থেকে দেখে এসেছি যে কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলেনি, আমাদের বউদেরকে এত ভালোবাসতো, কোনোদিনও আমাদেরকে জোর গলায় একটা কথা বলেনি। তারপরে ওনাকেও আমরা সবাই খুব ভালোবেসেছি, এখনো ভালোবাসি। বর্তমানে উনি এখন নেই আমাদের মাঝখানে, উনি তো মারা গেছেন আজকে কয়েক বছর হয়ে গেল। তো যাই হোক, ওখান থেকে আসার পরে মানে আমার বিয়ের পর থেকে নিয়ে মুম্বাইয়ে থাকা পর্যন্ত কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের যে জমিগুলো আছে, তো সেখান থেকে কিন্তু আমরা কোনো রকমেরই হেল্প পাইনি, একটা টাকারও হেল্প পাইনি, ঠিক আছে? সেটা ছিল আগে আমাদের মানে অতীত। তারপরে যখন আমরা মুম্বাই থেকে এখানে আসলাম, তোমরা বিশ্বাস করবে না, তখন থেকেই কিন্তু আমরা উনার সাপোর্টটা পাচ্ছি, মানে উনার ওদিক থেকে সাপোর্টটা কিন্তু আমরা খুব ভালো পাচ্ছি। ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম না যে গড গিফটেড বলে কিছু থাকে, আমরা কেউ হয়তো দেখবে যে এমন কোনো মানুষ আছি যে অন্যের জন্য খুব ভালো হয়ে পৃথিবীতে আসি, মানে সে কিছু করতে গেল, হয়তো আমাদের সাথে আলোচনা করলো, সেটা হলো, বা সে হয়তো আমাদেরকে তার লাইফে পেয়েছে বলে তার সেটা হলো, এরকম গড গিফটেড দেখবে কিছু একটা থাকে। আবার এমনও মানুষ থাকে যাদের জন্য কিন্তু আমাদের হওয়া কাজটাও আটকে যায়, ঠিক আছে? মানে ওই যে বলে না পনৌতি, সেরকমও থাকে। আর কেউ থাকে লাকি, তো সেরকম একটা ব্যাপার। তো আমার শ্বশুরমশাই মানে উনি তো এখন নেই পৃথিবীতে, কিন্তু উনি যা কিছু রেখে গেছে তাতে কোনোদিনও ছেলে বউ নাতি নাতনিদেরকে কিন্তু না খেয়ে থাকতে হবে না। শুধু ছেলে বউ নয়, মেয়েদেরকেও জামাইদেরকেও আর নাতি নাতনিদেরকেও, ওই দিক থেকেও তাদেরকে কখনো না খেয়ে থাকতে হবে না, এরকম একটা ব্যাপার। মানে উনি কষ্ট করেছে কিন্তু সবার জন্য দুহাত ভরে আশীর্বাদ করে গেছে, এটা আমি মানি। তো যাই হোক, আমরা এখানে আসার পর থেকে বলতে পারো ওনার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি, উনি নেই তবুও অনেক হেল্প পেয়েছি। এই ঘরটা ওই যে বললাম পুরোটাই ওনার জন্য দাঁড়িয়ে আছে। আর আমাদের বাড়িতে প্রথম ছাদ যেটা হয়েছে, নিজেদের যেটা হয়েছে, সেটা ওনার আশীর্বাদেই হয়েছে। তো তারপরে মানে এই পরিস্থিতিতে এসে আমি তো বলেছি যে আমার হাজব্যান্ড কি বড় ভুল করেছে, শুধু এটাকে ভুল বলবো না কি বলবো জানি না, অনেক বড় একটা শাস্তি নিজেও পাচ্ছে, আমাদেরকেও দিল। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমরা উনার জন্যই এখনো খেতে পাচ্ছি, মানে যে গড গিফটেড আমার শ্বশুরমশাই বাবার জন্যই কিন্তু দুটো খেয়ে পরে আমরা বেঁচে আছি, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমাদের যে ওখানে জমিটা আছে, তো আমাদের সেই জমিটা আমার মেজ ভাসুরের কাছে দেওয়া আছে। ওই যে ছেলে মেয়েগুলোকে দেখালাম, তো ওটা আমার মেজ ভাসুরের ছেলে মেয়ে। ওদেরকে আমি ছোটোর থেকে দেখেছি, মানে ওই কেউ 6 বছরের, তারপরে কেউ 3.5 বছরের, এইরকম আমি ওদেরকে দেখেছি। তো যাই হোক, ওরা আমাকে মায়ের মতনই ভালোবাসে। ওদের মুখে সবসময় কাকিমা এই ওয়ার্ডটা শুনি, ওরা কাকিমা বলেই ডাকে। তো ওর মায়ের মতনই ভালোবাসে, ছোটোর থেকে যেহেতু মানুষ করেছি ওদেরকে কোলে পিঠে, কোনো দিনও ওদেরকে আমি তুই করে কথা বলি না, ওরাও আমাকে তুমি বলে, আমিও ওদেরকে তুমি বলি, মানে রিলেশনটা এইরকম হয়ে গেছে। তারপরে তো আমার ননদের মেয়ে ওরা সব আছেই। তো সেই ক্ষেত্রে আমার কোনোদিনও ওদের সাথে সত্যি কথা বলতে একটা দিনের জন্য কোনো রকমের কথা কাটাকাটি বা ঝগড়া কোনো কিছু হয়নি, ঠিক আছে? আর ওই বাড়িতে যখন থাকতাম, ওই হাতে গুনে 3-4টে মতন মানুষ আছে যারা ওই যে সবসময় কাঠি করে বেড়ায়, তো তাদের সাথে হতো, ঠিক আছে? আমি এখানে মেনশন করছি না কারোর নাম, তো তাদের সাথে হয়েছে। কারণ তুমি যদি আমাকে 10টা বলো, আমি তো তোমাকে একটা বলবোই, তাই না? তো সেরকম ব্যাপার। আর তোমাদের দাদাভাই যখন এসেছিল তখন আমাদের মানে জানা ছিল না যে তোমাদের দাদাভাই কত লোন নিয়েছে বা ব্যাংকের সাথে কিভাবে এইভাবে যুক্ত থাকতে থাকতে অন্য কিছুতে যুক্ত হয়ে গেল, মানে অন্য জায়গা থেকে ফাইন্যান্সিয়ালি টাকা নিয়েছে। তো সেই কারণগুলো যখন আমরা জানলাম, তো সেই এক প্রকার বলতে পারো মাথায় বাজ পড়ার মতন অবস্থা, কিছু তো করার নেই। আর সংসারও চলবে না, পুরো দমে একদম ব্লক, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেছে, যে কি হবে কোনো কিছুই তো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। তো তখন আমার ভাসুর আমাদেরকে কিছু টাকা দিয়েছিল, ঠিক আছে? আমি টাকাটা মেনশন করছি না। তো কিছু টাকা দিয়েছিল যেটা আমাদের জমির থেকে।
তো তখন অনেক ভেবে চিনতে মানে আইডিয়াটা লাগালাম যে ছেলে মেয়ের পড়াশোনাটাও চালাতে হবে আর আমাদেরকে বেঁচে থাকতে গেলে খেতেও হবে, এই দুটো জিনিস তো আমরা বন্ধ রাখতে পারবো না। তো আমি বললাম যে ঠিক আছে একটা কাজ করো, ওই বাড়ির থেকে যেই টাকাটা এসেছে তো সেইটা আমার কাছে থাক, ঠিক আছে, সেটা আমার কাছে থাক। তো হিসাব করে করে আমি চালাবো, দেখি কতগুলো মাস চলে, হিসাব করে করে চালাবো। তাহলে তুমি ওদিক থেকে যে ইনকামটা করছো সেখান থেকে লোনটা দাও, কিন্তু লোনের পরিমাণটা আরও বেশি। তো কারো কাছ থেকে ধার নিতে হবে, তো কখনো কখনো আমার ভাইয়ের কাছ থেকে হয়তো অল্প স্বল্প কিছু নেয়, তারপরে হয়তো ওইখানে যাদের সাথে কাজ করছে তারাও সব ফ্যামিলি বাড়িতে রেখে এসেছে যেহেতু, তো একটু মানে ইনভেস্ট করতে পারে, তো তাদের কাছ থেকে নেয়, কখনো একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দেয়, আরেকজনের কাছ থেকে নিয়ে, এরকম মানে এখন রানিং ওইভাবে চলছে, যেহেতু অ্যামাউন্টটা বেশি আর স্যালারিটা কম, তো ওইভাবে চলছে। আরও ব্যাংকের সাথে কথা বলছি কি করে এইসব জিনিসগুলো সলভ করা যায়, তো সেটাও আশা করছি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের, কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে, আর ওপরে তো ভগবানের আশীর্বাদ আছে, আর তার সাথে বাবা মা সবারই ভালোবাসা আশীর্বাদ আছে। তো সেইটা নিয়ে আমরা অতটা চিন্তা করছি না, যে একটা না একটা রাস্তা বেরোবেই, কিন্তু এখন মেন যেটা সমস্যা হয়ে গেছে যে আমরা কিভাবে এখনকার সময়গুলোতে ছেলে মেয়েকে পড়াবো, খাওয়াবো দাবো, এগুলো বেশি ফুটানি নয়, অন্তত ডাল ভাত আর ছেলে মেয়ের পড়াশোনা, এইটা হচ্ছে আমাদের আগের থেকেই মানে টার্গেট, এখনো সেটাই টার্গেট। আমরা কোনো ফালতু খরচা করি না, প্রয়োজন ছাড়া কোনো জিনিস আজ পর্যন্ত বাড়িতে কিনিনি। তোমরা দেখো আমার ব্লগগুলো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো সেটা ভেবেই যাই হোক, উনার হয়তো আশীর্বাদ আছে, ওই কারণেই আমরা যখনই বিপদে পড়ি, বিশেষ করে টাকা পয়সার দিকে বিপদে পড়ি, তখনই কিন্তু উনার কারণেই কিন্তু আমরা সেখান থেকে আস্তে আস্তে বেরোবার রাস্তাটা দেখতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাবা ধরো আমার বিয়ের পরে যা সোনাদানা দিয়েছে, সেই সোনাদানাগুলোকেও আমি কন্টিনিউ কাজে লাগাচ্ছি। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা জানো, বাড়ির পাঁচিল তোলা থেকে শুরু করে পাকা ঘর করার থেকে আমার স্কুটি কেনা থেকে সব কিছু কিন্তু বলতে নেই বাবার দেওয়া সেই বিয়ের সোনাগুলো। তারপরে আমরাও কিছু করেছি, 2-4টে করে করেছি, তো সেগুলোকে সব বন্ধক দিয়ে কাজগুলো করছি। এবার বন্ধক থেকে কিন্তু ছাড়িয়েও নিয়ে আসি, ঠিক আছে, ছাড়িয়েও নিয়ে আসি। আর এখন পুরোদমে সংসারটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের যে জমিটা আমাদের জন্য আমরা ভাগে পেয়েছি, যেটা আমাদের জন্য রয়েছে, তো সেটা দিয়েই কিন্তু আমরা সংসার চালাচ্ছি। তোমরা বললে না যে এত সুন্দর করে সংসার কিভাবে চালাচ্ছ, তো এইটাই হচ্ছে কারণ, যে 2 টাকা থাকলেও কিন্তু সেটাকে আমি সুন্দর করে জানি না কেন চালিয়ে ফেলতে পারি। আর ছেলে মেয়েগুলো যে ওরকমই, অনেকে ছেলে মেয়ে আছে না যে আমার এটা চাই ওটা চাই, আমাকে দিতে হবে, আমাদের লাগবে, সেই জিনিসটা ওরা ছোটোর থেকে কোনোদিনও বলে না। আর সেইভাবেই সত্যি কথা বলতে ওদেরকে মানুষ করেছে, আর ওরা মানুষও হয়েছে। অনেক সময় বাবা মানুষ করলেই যে ছেলে মেয়ে ওরকম হবে এমনটা নয়, জিদ্দি হয়। অনেক ফ্যামিলিতে আছে বাবা মা যদিও জিদ না করে বা তারা যতই বাঁচাবার চেষ্টা করুক, এমন ছেলে মেয়ে আছে যাদের জন্য বাঁচাতে পারে না, বা তারা খুব জিদ করে যে না দিতেই হবে, তারা বোঝে না। কিন্তু আমার ছেলে মেয়ে সত্যি লক্ষ্মী, ওদের নিয়ে আমার কোনো দিন কোনো সমস্যা হয় না। চায় দিতে পারি না, পরে দেবো বা দিতে পারবো না বললে ওদের কোনো অসুবিধা নেই, কষ্ট হয় কিন্তু সেটা ওরা সহ্য করে নেয়, ওই জন্য পারি গো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন দেখা যাক কতদিন এভাবে যায়। আর আমি তো কাজের জন্য ব্যবস্থা করছি, আরও একটা কাজের সন্ধান পেয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি না যে কোনটা করবো আর কোনটা করব না। কারণ সব জায়গাতেই দেখবে কাজ করতে গেলেই সেখানে কিছু না কিছু সুবিধার সাথে সাথে কিন্তু অসুবিধা থাকে, এটা সবার ক্ষেত্রেই। আর বাড়ির ভেতরে বসে করার মতন কোনো কাজ নেই, যা করতে হবে বাড়ির বাইরে পা রেখেই করতে হবে। তো ওই জন্য দেখি কি করা যায়। এখন তো রাস পূর্ণিমা সামনেই, আজকে রবিবার, মানে সামনের সপ্তাহতেই রাস পূর্ণিমা হবে, শুরুও হবে শেষও হয়ে যাবে 3 দিনের মধ্যে। তো তারপরে তোমাদেরকে আমি বলতে পারবো যে ফিক্স আমি কোথায় কাজটা করছি, ঠিক আছে। তো এটাই হলো রিজন, তোমাদেরকে আজকে ডিটেলস আমি ভিডিওতে বলে দিলাম, যেটা আমার আগেই বলা দরকার ছিল, কিন্তু সঠিক সময়টা পাচ্ছিলাম না। আর অনেকদিন পর যেহেতু আমার ভাসুরের ছেলে মেয়ে আসলো, খুব ভালো লাগলো। একটা দিনই থাকুক, কিন্তু সত্যি কথা বলতে বাড়িটা একদম জমজমাট লাগছিল, কারণ ওরা তো আমার ছেলে মেয়েই। তো আমার ভাসুরের ছেলেটাই কিন্তু হচ্ছে সব থেকে বড়, মানে আমার শ্বশুর বাড়ির দিক থেকে, আমার ননদের দিকে বাদ দিলাম, কারণ তাদের বিয়ে হয়ে গেছে, তারা পরে গোত্র হয়ে গেছে। আমার যেই ভাসুররা আছে আর আমরা আছি, তাদের মধ্যে 4 ভাইয়ের মধ্যে আমার ভাসুরের যে ছেলেটাকে তোমরা ব্লগে দেখলে, তো সেটা হচ্ছে বড়। আর তারপরে হচ্ছে মেয়ে, আমার ভাসুরের মেয়েটা, আর তারপরে হচ্ছে আমার সেজো ভাসুরের একটা ছেলে, তারপরে যে শুভ পুচকুসোনা, মানে এরা হচ্ছে সব থেকে ছোট।
আর ওর বাবাও সব থেকে ছোটো, মানে তোমাদের দাদাভাইও বাড়িতে সব থেকে ছোটো, আমি বাবার বাড়ির দিক থেকে বড়। তো যাই হোক, তোমাদেরকে কালকে মানে আজকের ব্লগে আমি শুরুতে দেখালাম ওদেরকে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে, কারণ তোমরা তো আমার শ্বশুরবাড়ির তেমন একটা কাউকে দেখতেই পারো না, কারণ ওরাও সেরকম একটা আসতে পারে না, সব চাষবাস নিয়ে ব্যস্ত, পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর আমরা যেরকম যেতে পারি না, আর যখন যখন আমি গেছি তখন তখন তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তোমরা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, যদি তোমাদের ইচ্ছে হয় আমার শ্বশুরবাড়ির মানুষজনকে দেখার তাহলে। তো চলো, তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম, আর আশা করছি যে তোমাদের যে প্রশ্নগুলো ছিল বা আমি তোমাদের সাথে যেগুলো শেয়ার করতে চাইছিলাম সেগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে আর বোঝাতে পেরেছি। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আবারও তোমাদেরকে বলছি যে জীবনে তোমাদের লাইফে যদি কোনো এমন মানুষ থাকে যার জন্য তোমাদের হয়তো মানে কি বলবো, জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে, বা তোমরা বুঝতে পারছো যে সেই মানুষটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাহলে তাদেরকে গুরুত্ব দিতে শেখো, ভালোবাসতে শেখো, আর সব সময় চেষ্টা করো যেন তাদের সাথেই যুক্ত থাকতে পারো, কারণ তাদেরকে হাতছাড়া করো না। কারণ জীবনে দেখবে ভালো মানুষ আর আমাদের ভালো হবে এমন মানুষ পাওয়াটা খুব মুশকিল। ঠিক আছে, আমি তো সেটা বুঝি, কারণ আমি ছোটোর থেকে দেখে আসছি, যখন থেকে জ্ঞান হয়েছে কষ্টটাও বুঝছি, আর জীবনে কে আমাদের জন্য ভালো আর কে আমাদের জন্য খারাপ, মানে তার জন্য আমাদের কি কি ক্ষতি হচ্ছে সেগুলোও কিন্তু আমরা বুঝতে পারছি। তো এরকম তোমরাও কিন্তু চোখের সামনে থেকেই বুঝতে পারবে যে কার জন্য তোমাদের লাইফে অনেক বেশি নয় কিন্তু যেই হেল্পটুকু হচ্ছে, বিপদ থেকে তোমরা বেরোতে পারছো, সেই সব মানুষগুলোকে সবসময় আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো। তো চলো, অনেক কথা বললাম, ভিডিওটা জানি না কতটা বড় হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, কারণ আমি এখন বেরোবো, বাজারে যাব, আর এর পরের ভিডিওতে তোমাদেরকে আবার পার্ট বাই পার্ট সব শেয়ার করবো। ঠিক আছে, আজকের ভিডিও যেহেতু আজকেই যাবে, ওই জন্য ভিডিওটাকে আর বেশি বড় করছি না, কারণ এডিট করতে হবে, তারপর পোস্টও করতে হবে। তো দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। তো চলো, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।